সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? তোমাদের কাছে জানতে চাই। আমার প্রিয় এইচএসসি 26 এবং আলিম 2026 সবাইকেই জানাচ্ছি আমার ক্লাসে সাদর সম্ভাষণ। শনিবারের একটা দুপুরে যখন খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। কারণ গত কয়েকদিন ধরেই ভালোই বৃষ্টিপাত হচ্ছে। অন্তত ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর কথা আমি বলতে পারি। আমি জানি না সারা বাংলাদেশের ওয়েদার ফরকাস্ট কি বা এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কি? কিন্তু আমি এটা বলতে পারি যে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে গত কয়েকদিন ধরেই একটু আরামদায়ক ওয়েদার। আরামদায়ক ওয়েদার হবার কারণ ওয়েদারটা ভালো। বৃষ্টি পড়েছে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমাকে অনেকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি? এবং সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীতে গরম আছে একজন বলল। আচ্ছা একজন বলল জীবন ও বৃক্ষ প্র্যাকটিস বুকটা আ আচ্ছা, লাঠালাঠি কিভাবে বহুব্রীহি সমাস হয়? তাফা একটা প্রশ্ন করেছে। তাফা আমরা বাংলা ২য় পত্রের কোনো উত্তর এই ক্লাসে দেব না। আ আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব সেটা হলো গিয়ে তুমি তোমার গ্রুপে প্রশ্নটা করবা। এটার ব্যাখ্যা দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমি এটা আজকে একটু বলে দেই কোয়ার্টারের এই সময়টাতে যে আমরা প্রাসঙ্গিক প্রশ্ন করব। যেমন আজকের ক্লাসে আমি এক্সপেক্ট করব তুমি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কোনো প্রশ্ন করবা না। কারণ আজকের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কিছু নাই। আজকের ক্লাসে আমরা পড়ব ঋতু বর্ণন। ব্রাহ্মণবাড়িয়ায় অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে। হ্যাঁ, মৌলভীবাজারে হালকা গরম। এই অবস্থায় রংপুরের কথা বলছে অনেকে। এটাই একই অবস্থায়। খিলগাঁও গোরানে ওয়েদার ভালো। মাহিম হ্যাঁ, একদমই আমার এলাকার কথা বলল। ফারজানা বলছে আমার ভয়েসটা পরিচিত মনে হচ্ছে। হতে পারে ফারজানা, আমি তো অনেক বিজ্ঞাপন-টিজ্ঞাপনে অনেক সময় ভয়েস-টয়েস দেই। হয়তোবা সেখানেও শুনে থাকতে পারো আমার ভয়েস। ওয়েদার তো ভালোই এটাই চাই। হ্যাঁ, সুকুমার ওয়েদার ভালো। এটাই আমরা সবাই চাই। যেমন এখন এসির টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হচ্ছে কারণ আমার কাছে রীতিমতো ঠান্ডা লাগছে। হুম। এই ২ অধ্যায়ের উপর অ্যানিমেটেড লেসনস না। অ্যানিমেটেড লেসনস আর দেওয়া হবে না। শিখতে অ্যানিমেটেড লেসনস আসলে আগে যেগুলো করা হয়েছিল ওগুলোই মোস্টলি আছে। নতুন করে অ্যানিমেটেড লেসনস আর খুব একটা বানানো হচ্ছে না। আর অ্যানিমেটেড লেসনস আসলে আর খুব বেশি প্রয়োজনও নাই। নতুন যে অল্প কয়েকটা চ্যাপ্টার হবে ওগুলোর জন্য। কারণ ওগুলো আমরা এমনভাবে পড়াচ্ছি এবং এমনভাবে ওগুলোর পরীক্ষা, প্রশ্ন সবকিছু এরেঞ্জ করছি অ্যানিমেটেড ভিডিও আসলে ওখানে বানিয়ে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। কারণ এখন তোমাদের প্র্যাকটিস করা, পরীক্ষা দেওয়া, নিজে পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব বেশি যদি সময় তুমি ক্লাস দেখেই নষ্ট করো, তাহলে আসলে সেটা সময় নষ্ট আর কিছু না। হুম, আচ্ছা। রাফা বলেছে আলাওলকে তার কোনো কবিতা পড়ে নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আলাওল নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো আমি ক্লাসের শুরুতেই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলে নেই। শুরুতেই কিছু কথা বলে নেওয়া ভালো। সেটা হলো আমরা একটা নির্দিষ্ট খাতাতে নোট করব বাংলা এবং সেই খাতাটা আমার এইচএসসি, আমার অ্যাডমিশন টেস্ট সব জায়গাতে কাজে দেবে। নাম্বার ২ হচ্ছে ক্লাসে আমরা পূর্ণ মনোযোগ দিব। অনলাইন ক্লাসে কিন্তু ঘুম আসে, এটা খুব স্বাভাবিক। আর আমরা যেহেতু ওই ডিভাইসে নরমালি রিলস, শর্টস, টিকটক হাবিজাবি দেখে অভ্যস্ত, আমাদের আসলে আ সাইকোলজিক্যালি আমরা অনেক সময়ই এই ডিভাইসে ক্লাস দেখাটাকে বা ক্লাস করাটাকে ঠিক অফলাইনে ক্লাস করার মতো মানে কোনো কোচিং এ বা কলেজে বা স্যারের কাছে ক্লাস করার মতো দৃষ্টিভঙ্গি থেকে দেখি না। এর জন্যে আমি যেটা বলে দেই ১ম এই যদি ঘুম আসে সাথে চোখে পানি দিয়ে আসবা। চোখে পানির ঝাপটা দিয়ে দ্রুত ক্লাস করতে বসে যাবা অথবা দাঁড়িয়ে যাবা। কিন্তু ঘুমাতে ক্লাস করবা না। ওই ক্লাস কোনো কাজে দিবে না। আচ্ছা, আরেকটা বিষয় কি নোট করব? ডক্টর আকাশ বলছে একই কথা। সো কি নোট করবা? যেটা গুরুত্বপূর্ণ ওটা নোট করবা। আর ৩ নম্বর বিষয় হচ্ছে আমি ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন নেই না। আমি প্রশ্নোত্তরের সময় দেই তখন প্রশ্ন করবা। তোমরা শিখো অ্যাপ আমি এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। শিখো অ্যাপের ফিচার গুলা কিন্তু খুব অসাধারণ। তোমরা একটু শিখো অ্যাপটা ঘেঁটে দেখবা। যেমন ধরো মেসেঞ্জার অ্যাপ বা WhatsApp এগুলো ঘাঁটলে যেমন আমরা দেখি না? যে ওখানে ছবি পাঠানোর অপশন আছে, ফাইল পাঠানো যায়, ভিডিও পাঠানো যায়, হেন-তেন ভিডিও কল দেয়া যায়, হাজারটা অপশনস। ওটা ঘাটাই বলেই তো আমরা পারি। শিখো অ্যাপেও কিন্তু একই বিষয়। আর ৮-১০ টা জায়গার মতো শুধু Facebook, YouTube ভিত্তিক ক্লাস কিন্তু শিখো অ্যাপে হয় না। এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ রয়েছে। যেই অ্যাপের মধ্যে এক্সাম এবং আরো অনেক কিছু আছে। তো তোমরা যেহেতু তোমাদের বাবা-মায়ের কষ্টার্জিত টাকা দিয়ে ভর্তি হয়েছো, তুমি কেন এটাকে ব্যবহার করবা না? এটার কাছ থেকে তুমি যত পয়সা উসুল করে নিতে পারো, তুমি ওটা করবা। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো গিয়ে যে আমরা
ক্লাসটা সবসময় চেষ্টা করব একদম প্রপার, একদম মানে ভালো ড্রেস না পরলেও একটা কমফোর্টেবল ড্রেস, একদম বাসার সিরাবিরা ড্রেস না পরে, যেভাবে তুমি একটা কোচিং এ যদি যেতা বা স্যারের বাসায় যেতে যেভাবে পড়তা, ওভাবে তোমার চেয়ার টেবিলে বসে তুমি ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব কিংবা মোবাইল ফোন যেটা দিয়ে ক্লাস করো না কেন, বসে ওইভাবে তুমি ক্লাস করবা এবং যাতে কোনো ডিস্ট্রাকশন না থাকে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হেরা গুহায় যেতেন, সেই হেরা গুহার বর্ণনা আমি আমার বাবা-মায়ের কাছেও পেয়েছি। আমি যেমন আমার খুব কাছের কলিগ ডক্টর রনি ভাইও ২ বার হজে গিয়েছেন। তার কাছেও জেনেছি যে এখনই ওটা অনেক দুর্গম। ওখানে যাওয়াটা খুব কষ্টকর। তাও এখন ধরো ওখানে পথ-টথ করে দেওয়া হয়েছে। তো রসুল সেখানে ধ্যান করতে যেতেন এবং সেখানে তিনি তার নিজের চিন্তায় নিমগ্ন হতে যেতেন। কেন যেতেন? এই প্রশ্নটা আসে না মনে? যে উনি তখন তো আরো কষ্ট ছিল যাওয়া। তখন ধরেন পত্র তেমন কিছু ছিল না। এইরকম একটা জায়গাতে পইড়া গেলে একদম পুরো একটা অ্যাক্সিডেন্ট বা মারাও যাইতে পারে মানুষ। তো এরকম একটা জায়গাতে উনি কেন যেতেন? আমরা যত একটা বিষয়ে নিমগ্নতা দিতে চাই, তত আমাদের নীরবতার প্রয়োজন। নীরবতা যদি না থাকে, তাহলে যখন আমরা distracted হতে থাকি, তখন তুমি কোনো কিছুতে আর ফোকাস করতে পারো না। যেটা আমরা দেখতে পাই আমাদের আজকালকার জীবনে। আমাদের আজকের জীবনে স্মার্টফোন, যদিও আমি স্মার্টফোন কম চালাই, আমি এই বাটন ফোনটাই বেশি চালাই। তো স্মার্টফোন আমাদের জীবনকে আজকে এতটা বিক্ষিপ্ত করে দিচ্ছে যে আমরা যখনই স্মার্টফোনের দিকে তাকাই বা স্মার্টফোনের দিকে চোখ দেই, দেখা যায় যে আমাদের মানে কোনো কারণ ছাড়াই মনে হয় যে একটু নোটিফিকেশন চেক করি, দেখি কেউ কিছু পাঠাইলো কিনা। এরকম একটা তাড়না ভেতরে কাজ করে সবসময়। তো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে স্মার্টফোনটা অন্য কোথাও রেখে আসা। কিন্তু যদি তুমি স্মার্টফোনেই ক্লাস করো, তাহলে তোমার ডু নট ডিস্টার্ব মুড আছে বা এমন কিছু যে ধরো ওই যে মোবাইলটা দিয়ে করবা, চেষ্টা করবা ওই মোবাইলে সিম ব্যবহার না করতে বা এমন একটা সিম ব্যবহার করতে যেই নাম্বার কেউ জানে না। মোট কথা তুমি এমন একটা পরিবেশ সৃষ্টি করবা যাতে ওই যেগুলো তোমার মনোযোগের বিক্ষিপ্ততা ঘটায়, ওদের সাথে তোমার একটা দূরত্ব বা ব্যবধানের সৃষ্টি হয়। চাইলেই যাতে তুমি মোবাইলে হাত না দিতে পারো। চাইলেই যাতে তুমি মোবাইলটাকে নিয়ে যাচ্ছে তাই ব্যবহার না করতে পারো। তো আজকে আমরা পড়বো যেটা, সেটা হলো গিয়ে ঋতু বর্ণন। আমার পরিচয়টা ছোট করে এখানে যদিও দেওয়া আছে, তাও আমি একদম ছোট্ট করে বলি। আব্দুল্লাহ আল মেহেদী আমার নাম। আমি আজকে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে পড়ানোর সঙ্গে রয়েছি। বাংলা পড়ানোর সঙ্গেই রয়েছি মূলত। আর আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বেশ ছোট, অনেক ক্ষেত্রে বলা চলে। আমি আরেকটু বড় মানুষদেরকে পড়াতাম। তোমরা আ আমার কাছ থেকে যারা আমাকে চেনো তারা তো চেনোই। আর যারা নতুন আছো, তো আশা করি ইনশাআল্লাহ ভালো সময় যাবে আমাদের একসাথে। হুম, আলাওল। একজন বলেছিল যে সে আলাওলকে কখনোই হচ্ছে তার নাম শুনে নাই বা তার কবিতা পড়ে নাই। মানুষ মৃত্যুবরণ করে কিন্তু মানুষের সৃষ্টি মানুষকে বাঁচিয়ে রাখে যুগের পর যুগ ধরে। তেমনই একটা উদাহরণ হচ্ছে আলাওল। আলাওল জন্মেছিল ১৬০৭ সালে, মৃত্যুবরণ করে ১৬৮০ সালে। বুঝতেই পারছো সে কত আগের যুগের মানুষ আলাওল। ১৬০৭ এ তার জন্ম, ১৬৮০ তে তার মৃত্যু। তার মানে সপ্তদশ শতকের মানুষ ছিলেন তিনি। অর্থাৎ আজ থেকে ৪০০ বছর আগের মানুষ হবার পরেও আমরা এখনো আলাওলের কবিতা পড়ছি। কেন পড়ছি? তিনি এত অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন যেগুলো বাংলা সাহিত্যে এখনো প্রাসঙ্গিক। অর্থাৎ এই মুহূর্তেও এগুলো পড়লে মনে হবে না যে সেটা পুরনো কোনো কিছু। মনে হবে যে এটার যে অর্থ, এটা এখনকার দিনের সাথেও যায়। অর্থাৎ তিনি সময়কে জয় করেছেন। সময়কে জয় করা। আমি সরাসরি কোনো লেখকের নাম আমি জানি না উল্লেখ করাটা উচিত হবে কিনা। কিন্তু তাও যদি বলি, ধরো ধরো বাংলাদেশের ২ টা লেখক দিয়েই উদাহরণ দেই। বাংলাদেশের একজন লেখক যাকে বলা যায় কালজয়ী বলা যেতে পারে। আচ্ছা ধরুন আমি কাজী নজরুল ইসলামের কথাই বললাম। কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের খুব সস্তা দরের একজন লেখকের কথা বলি। ইমদাদুল হক মিলন বা আনিসুল হককেও বলা যায়। তো উনার লেখাটা কি বা উনাদের লেখাগুলো কি সময়কে অতিক্রম করেছে? এটা কি আমরা বলতে পারি? বা মোহাম্মদ জাফর ইকবাল সময়কে অতিক্রম করেছে? সময়কে অতিক্রম করে নাই। ওই লেখাটা ৪০০ বছর তো দূরে থাক। লেখাটা ৪০ বছর পরেই আর কেউ খুলে দেখবে না বইটা। এখন সময়কে জয় করা মানুষ চাইলেই পারে না। গত কয়েকদিন ধরে তোমরা যদি দেখে থাকো সোশ্যাল মিডিয়া এবং পেপার গুলোতেও একজনের বাড়ি ভাঙা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তার স্ত্রী যিনি তিনি
এটা নিয়ে বলছেন যে এখানে আসলে আমি আসলে যেহেতু পুরা নিউজটা অনেক ভালো মতো ফলো করি নাই, তাই খুব বেশি সরাসরি কারো পক্ষে বা বিপক্ষে কমেন্ট করতে পারব না। বাট বাড়িটা ভাঙা হচ্ছে রফিক আজাদের বাড়ি। ধানমন্ডিতে রফিক আজাদের বাড়িটা। রফিক আজাদের মতো কবি আমি মনে করি যে তিনি অনেক ক্ষেত্রে অনেক ক্ষণজন্মা কবি। রফিক আজাদ এত অসাধারণ কবিতা লিখেছেন। ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। তো কিংবা চুনিয়া আমার আর্কেডিয়া কি অসাধারণ সব কবিতা রফিক আজাদের। তো একটা মানুষ তার লেখা দিয়ে তার মৃত্যুর পরেও বা অনেক, অনেক বছর পরেও বেঁচে থাকে কিভাবে? তার সৃষ্টি দিয়ে। তার সৃষ্টিটা অতটুকু ভার বহন করতে জানতে হয়। আচ্ছা কে এই গানটা শুনেছো? আমি একটু চ্যাটটা ওপেন করি। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এটা কে এই গানটা শুনেছো? মেহজাবিন প্র্যাকটিস বুক যখন আসবে ইনশাআল্লাহ পোস্ট দিয়ে দেওয়া হবে। রাফিয়া বলেছে শুনেছে। আচ্ছা তোমরা কে জানো যে এই গানটা আসলে কার লেখা? গানটা কার লেখা? এইটা কে জানো? একটু Google সার্চ বা ChatGPT তে সার্চ করো না। নিজে যদি জেনে থাকো তাহলে আমাকে একটু বলো। এখন বলো। এটা কার লেখা সেটা কে জানো? আচ্ছা, আচ্ছা এটা জানে না। এটা জানে না। ঠিক আছে। না জানাটাই স্বাভাবিক। এই গানটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। আমাদের দেশে এত শক্তিমান কবি আমার মতে দ্বিতীয়টা নেই। বাংলাদেশী কবি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। খুব অল্প বয়সেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লাইফস্টাইলটা খুব বাজে ছিল, তার জীবনাচার। তো সব মিলিয়ে তিনি নানা রকম রোগে শোকে ভুগে শেষে মারা গিয়েছিলেন নিজের বাসাতেই দাঁত ব্রাশ করছিলেন। তো বেসিনের উপর হচ্ছে পড়ে যায়। ব্রাশ করতে, করতে বেসিন সহ ভেঙে নিচে পড়ে যায়। আসলে বেসিনের উপর পড়ে যায় সে তো মারা গেছে তখনই। তো পরবর্তীতে তাকে নিয়ে যেয়ে দেখা হয় যে মানে ডাক্তার হচ্ছে বলে দেয় যে সে মৃত। ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় পরে। তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা এটা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা গেছে কবে? অনেক আগে মারা গেছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এখনো আমরা রুদ্রের এই কবিতাটার কথা বলছি না। আ আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মানে এত সুন্দর করে লেখা। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার নিবিড় ছোঁয়া ভেতরের নীল বন্দরে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আরো অনেক কবিতা আছে রুদ্রের। এটার চেয়ে সুন্দর কবিতাও আছে। যে অভিলাষী মন চন্দ্রে না পাক জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই, কিছুটা তো চাই কিছুটা তো চাই। কিংবা আ আরো এরকম অনেক কবিতা আছে। ঠিক আছে? যে বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, বুদ্ধিজীবীর ধমনী শিরায় সুবিধাবাদের পাপ। এরকম আরো অনেক কবিতা। হাড়েরও ঘরখানি কবিতা, কবিতাটার নাম। তারপরে তোমার আ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। অনেক কবিতা আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। তো একটা মানুষ তার সৃষ্টিকর্মটা নিয়ে কিভাবে টিকে থাকে, সৃষ্টিকর্মটার ঐরকম ভার হলেই টিকে থাকে। আলাওল ঠিক এমনই একজন কবি। আমরা আলাওলের কবিতাটা আজকে পড়তে আরো একটা বিষয় লক্ষ্য করব। সেটা হলো আমি যাচ্ছি ওটাতে পাঠ পরিচিতি, সরি কবি পরিচিতি। আলাওলের পড়তে আমরা আরো একটা বিষয় লক্ষ্য করব সেটা হলো আলাওল যখন কোনো কিছু লিখেছে দেখা গেছে যে উনি তো ওই সময়ের বাংলা ব্যবহার করে লিখেছে। এখন আমরা যেভাবে বাংলা বলছি, এটা যেকোনো ভাষার সহজাত বৈশিষ্ট্য। সেভাবে তো বাংলা ধরো ৫০০ বছর পরে বা ৪০০ বছর পরে তো এইভাবে বাংলা আর থাকবে না। ১০০ বছর পরের বাংলাই পরিবর্তিত হয়ে যাবে। যেমন রবীন্দ্রনাথের লেখা অনেক সুন্দর, প্রমোদ চৌধুরীর লেখা অনেক সুন্দর। কিন্তু এখন তো এইভাবে বা বঙ্কিমের লেখা, প্রমোদের চেয়ে ভালো বলা যায় বঙ্কিমের লেখা, যে বঙ্কিমের লেখা বা রবীন্দ্রনাথের লেখা এখন তো ওইভাবে আর বাংলা লিখে না। তেমনি আলাওল হচ্ছে মধ্যযুগের একজন কবি। মধ্যযুগের যেভাবে বাংলা লেখা হতো, এভাবে তো এখন আর বাংলা লেখা হয় না। তাই আলাওল কিংবা শাহ মোহাম্মদ সগীর কিংবা আব্দুল হাকিম যারা হচ্ছে মধ্যযুগের বিখ্যাত কবি তাদের নাম বলছি। তো তাদের কবিতা আসলে তারা যেই প্যাটার্ন এ লিখেছেন বা যেই স্টাইলে লিখেছেন, ওইভাবে তো এখন আর বাংলা লেখা হয় না। তাই এই কবিতাটা আমি বলব যে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ফুললি কনসেনট্রেশন দিবা। এটা তুমি YouTube এ দেখে এটা বুঝবা না, নিজে পড়ে তো বুঝবাই না। কারণ এটার মধ্যে অনেক অজানা অচেনা শব্দ তোমার জন্যে। আমি হয়তো সেটা দেখে বুঝছি, তোমাকে পড়াতে পারছি। কিন্তু তুমি সেটা দেখে নিজে এটা পড়ে বুঝবা না কবিতাটা। তাই আমি সবার কাছে পূর্ণ মনোযোগ চাই। আর আমি একটা কথা বলেছি মাত্র যে তিনি হচ্ছেন মধ্যযুগের কবি। আমাদের বাংলা সাহিত্যকে মোটা দাগে বা বাংলা ভাষাকে ৩ ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষাকে আমরা একটা পাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, একটা পাই বাংলা সাহিত্যের মধ্যযুগ, একটা পাই বাংলা সাহিত্যের
আধুনিক যুগ। এখন প্রাচীন যুগ কি, মধ্যযুগ কি, আর আধুনিক যুগ কি? দেখো, প্রাচীন যুগ হচ্ছে মূলত বাংলা সাহিত্যের যে সময়কালটার কথা বলা হয়, ওই সময় আসলে এক চর্যাপদ ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই। মানে চর্যাপদ যেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন, অর্থাৎ বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো বই। এর আগে আর কোনো বই আমরা পাই না। সেটাও পাওয়া গিয়েছিল নেপালে। তো সেই চর্যাপদ, সেখানে হচ্ছে আমরা আহ শুধু বাংলা সাহিত্যের ওই সময়কার জিনিসপত্র পাই, শুধু একটাই বই, এটা চর্যাপদ। এটাই সবচেয়ে প্রাচীনতম। মধ্যযুগটার মধ্যেই হচ্ছে আমরা এইটা পাই, এই কবিতাগুলা। উনি হচ্ছেন মধ্যযুগের কবি। কারণ আধুনিক আধুনিক যুগের সময়কাল হচ্ছে 1801 সাল থেকে বর্তমান, অর্থাৎ এখন আমরা যে সময়টাতে আছি 2025 সাল, এটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের যুগ। তো যেহেতু তিনি মধ্যযুগের কবি, তার লেখার প্যাটার্নটাও মধ্যযুগের স্টাইলে, এখনকার দিনের মতো নয়। এবারে আমরা তাকে নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি পরবর্তীতে ক্লাসগুলোতে চেষ্টা করব একটু আলাদা আলাদা করে দিতে, কারণ আমি ফার্স্টে একটু এক্সপেরিমেন্টালি দিয়েছিলাম যে একসাথে যদি পুরো কবি পরিচিতিটা থাকে, কিন্তু এটা অনেক হিজিবিজি দেখায়। যাই হোক, এটা নেক্সট ক্লাস থেকে আমি চেঞ্জ করে দিব। তিনি জন্মেছেন কবে? আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনা, বর্তমান ফরিদপুর জেলা যেটা, সেখানকার জালালপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অনেক ভাষা জানতেন, তার মধ্যে সংস্কৃত জানতেন, আরবি জানতেন, ফার্সি জানতেন, এবং এগুলো এমন না যেগুলো শুধু ক খ গ ঘ জানতেন। অসামান্য পাণ্ডিত্যের অধিকারী তিনি ছিলেন। সাহিত্যিক পরিচয়: তরুণ বয়সে তার এই কাহিনীটা খুব ইন্টারেস্টিং, একদম সিনেমার মতো কাহিনী। খুব অল্প বয়সে জলপথে চট্টগ্রামে যাওয়ার সময় তার পিতাও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়ে। তো তার পিতা হচ্ছে নিহত হন, তার পিতাকে তখনই খুন করে ফেলা হয়, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। এখন প্রশ্ন হতে পারে তোমাদের কাছে, আরাকান কি? আমি একটু চ্যাটটা ওপেন করি, আমি চ্যাটটা রিজুম করে দিয়েছি, তোমাদের কাছে জানতে চাই, তোমরা চ্যাটে লিখো আরাকান কোন জায়গাটা হচ্ছে আসলে আরাকান। এখন তো আর এটার নাম আরাকান না, এটা চেঞ্জ হয়ে গেছে। 1989 আর 1990, যাই হোক, চেঞ্জ হয়ে গেছে কোথায় আমি সেটা বললাম না, কিন্তু আমি একটু জিজ্ঞেস করি আর কি যে এটা কোথায়। এস এম কে কাজল, তুমি এই মেসেজটা বারবার কপি পেস্ট না করার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি বাধ্য হবো তোমাকে ক্লাস থেকে ব্যান করে দিতে। না রে বাপ, আমি চর্যাপদ পড়ি নাই, চর্যাপদ আমি একটু ঘাটায় দেখছি, এটা আমার জ্ঞানের ঊর্ধ্বে। ওই বাংলা বোঝার মতো ক্ষমতা আমার কেন আধুনিক কালের কারোরই নাই। ওটার ব্যাখ্যামূলক বই আছে, সেগুলো পড়ে পড়ে আমি বুঝতে পারবো। ঠিক আছে, বেশিরভাগই উত্তর দিয়েছে মিয়ানমার। হ্যাঁ, আরাকানটা হচ্ছে মিয়ানমারে। এই আরাকানের সঙ্গে আরেকটা জিনিস জড়িত আছে, সেটা হলো রোহিঙ্গা। এটার নাম এখন আর আরাকান না, এটার নাম হচ্ছে রাখাইন, এবং এটা একসময় একটা তোমার স্বাধীন জনপদ ছিল, এবং এখানে রাজারা ছিল। তাই তুমি দেখবা যে ইতিহাসের কথা বললে বা অনেক বিখ্যাত ব্যক্তির কথা বললে অনেক সময় আরাকানের কথা চলে আসে। আরাকানটা আসলে কি? আরাকানটা কিছুই না, এটা হলো রাখাইন যে রাজ্যটা, এখন এটা পরবর্তীতে রাখাইন নামকরণ করা হয়। তো সেখানে হচ্ছে আরাকান। আর মানে সেটাই ছিল আরাকান। আর এই জায়গাটা থেকে আমাদের সঙ্গে এটার একটা আরো পরিচিতিটা কেন, কারণ এই রোহিঙ্গাদেরকে নির্যাতন করে সেখান থেকেই পাঠিয়ে দেয়া হয় পরবর্তীতে, যখন তারা বাংলাদেশে আশ্রয় নেয়। যাই হোক, তো সেই আরাকানে তিনি উপস্থিত হন। সেখানে প্রথম আরাকান রাজের সেনা দলে তিনি কাজ পান। আচ্ছা, ফার্স্টে তিনি ওই আরাকান রাজ্যের আর্মিতে তিনি কাজ শুরু করেন। আস্তে আস্তে রাজদরবারের প্রধান অমাত্য মানে হচ্ছে কর্মচারী। তো ধরো চিফ যেই কর্মচারীটা মাগন ঠাকুর, সেই মাগন ঠাকুরের তিনি দৃষ্টি লাভ করেন। কৃপা দৃষ্টি মানে হচ্ছে ধরো তার চোখে পড়ে, মানে ওর চোখে পড়ছে, পরে উনি দেখছে ছেলেটা তো ট্যালেন্টেড আছে, চলো ছেলেটাকে নিয়ে একটু কাজ করি, এরকম আর কি। এবং রাজসভাসদ ভুক্ত হন, পরেছে রাজসভাসদ হয়। এভাবেই তার লেখালেখিটা শুরু হয় আর কি, তারই পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ মাগন ঠাকুরের। এবং কাব্য প্রতিভা ও বিদ্যাবুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। এটা আলাওলের সবচেয়ে ফেমাস কাব্যগ্রন্থ, পদ্মাবতী, আলাওলের। রাজসভার শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সাহচর্যে থেকে, শিক্ষিত এবং পদস্থ বলতে কি, পদস্থ মানে হচ্ছে যারা ওখানকার অনেক ভালো পজিশনে আছে, সাহচর্যে থেকে তিনি কাব্যচর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। তার রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপটা কেমন, একদম সুস্পষ্ট। তার উল্লেখযোগ্য রচনা কি কি? তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে কাব্যগ্রন্থ আছে সয়ফুল মুলুক, বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দর নামা, এগুলো। নীতি কবিতার মধ্যে আছে তোহফা। আর তার সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে রাগ তাল নামা। এটা হলো গিয়ে আলাওলের
উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ বা নীতি কবিতা এগুলোর কথা আমরা বললাম। তিনি ১৬৮০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেন কবে? ১৬৮০ খ্রিস্টাব্দে। আমরা এখানে দিয়ে দিয়েছিলাম ১৬০৭ থেকে ১৬৮০, কিন্তু তার জন্মটা আনুমানিক। এটা বলে নেওয়া ভালো। এটা হলো গিয়ে অনুমান করে নেওয়া হয়। এটা আসলে এখন বলা মুশকিল তিনি আসলেই কি ১৬০৭ এ জন্মেছিলেন কিনা। কিন্তু তোমার কাছে যদি পরীক্ষায় আসে তুমি ১৬০৭ই দিবা। এবারে আমরা চলে যাব আমাদের কবিতাতে। আমি এবারে তোমাদের কাছ থেকে তোমাদের মনোযোগ চাচ্ছি। তোমাদের আমি 100% অ্যাটেনশন চাচ্ছি। এখনকার যুগে অ্যাটেনশনটাই হচ্ছে সবচেয়ে বড় কারেন্সি। সবাই তোমার অ্যাটেনশন নিয়ে টানাটানি করে। কিভাবে তোমার অ্যাটেনশনটাকে নিয়ে যেতে পারে? Facebook কখনো সেটা চেষ্টা করছে চায়নার TikTok, কখনো সেটা চেষ্টা করছে ইমো, কখনো সেটা চেষ্টা করছে YouTube, কখনো সেটা Google, কখনো সেটা ChatGPT, কখনো সেটা চেষ্টা করছে কোনো নাটক, সিনেমা বা যেটাই তোমার মনোযোগটাই। এখন তুমি তোমার মনোযোগটা এমন কিছুতেই নিবদ্ধ করবা যেটা তোমার উপরে ওঠার জন্য বা পৃথিবীতে কোনো প্রভাব ফেলার জন্য, নিজের এবং অন্যের জীবন পরিবর্তন করার জন্য কোনো না কোনো কাজে দিবে। অন্যথায় তুমি তোমার মনোযোগটা যেটা তোমার সবচেয়ে দামি বিষয়, সেটাকে তুমি নষ্ট করছো। যেমন অনেকে বলে টাইম ইজ মানি। টাইম ইজ নেভার মানি ম্যান। মানি তো রিনিউয়েবল। তুমি মানি হারায় গেল, টাকা হারায় গেল, চুরি হইলো, তুমি তো আবার এটা উপার্জন করতে পারবা বা শেষ হয়ে গেল। টাইম তো তুমি এত ওয়ান্স, এই যে আজকের দিনের যেই সময়টা যাচ্ছে, এটা তো আর কখনো ফিরে আসবে না। এটা একবারের জন্য এটা। তো টাইম কখনোই মানি না। এটা হচ্ছে একদম অমূল্য একটা বিষয়। আর সেই টাইমটাই সবচেয়ে ইফেক্টিভ হয় যখন আমরা ফোকাস রেখে বা অ্যাটেনশন দিয়ে একটা কিছু করতে পারি। সেটা পড়াশোনা হোক আর যেই কাজই হোক। যদি ওইটা না হয় তাহলে সময় দিব আমরা একটা কিছুর পেছনে, রেজাল্ট আসবে না। বা যে জিনিসটা ১০ মিনিটে করা যেত ওটা করতে আমাদের ১ ঘন্টা লাগবে। এটা তোমাদের অনেকেরই হয় আমি জানি। তো আমি যে কথাটা বলছি এই কথাটা একটু মাথায় রাখবা। যেই কাজটাই করো সেই কাজটাতে মনোযোগ দেবার চেষ্টা করবা। মনোযোগ দেওয়া হচ্ছে একটা প্র্যাকটিস। যেমন তুমি যখন ঘর ঝাড়ু দিচ্ছ তখনও তুমি পূর্ণ মনোযোগ দেবার চেষ্টা করবা। যখন তুমি ক্রিকেট খেলছো তখনও তুমি পূর্ণ মনোযোগ দেবার চেষ্টা করবা। তুমি যদি গেমস খেলো সেটাতেও মনোযোগ দেবার চেষ্টা করবা। তো তখন পড়াতেও মনোযোগ চলে আসবে। কারণ মনোযোগ দেওয়াটা হচ্ছে একটা প্র্যাকটিস, একটা চর্চা। তুমি যদি মনোযোগ দেওয়ার প্র্যাকটিসে না থাকো, তুমি সারাদিন অন্যমনস্ক থাকবা, ডিস্ট্রাক্টেড হবা। আর তুমি পড়তে বসলে একদম তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পড়াশোনা করে ফেলবা। এটা আসলে একটা অলীক কল্পনা। এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন চিন্তা। চলো আমরা চলে যাচ্ছি কবিতা। এই কবিতা নিয়ে ১ম এ একটা কথা বলি। কবিতাটা হচ্ছে মূলত আমাদের বাংলার প্রকৃতি যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়, এটা নিয়েই বলা হয়েছে। এখানে একেকটা ঋতুতে বা বছরের একেকটা সময়ে প্রকৃতি কেমন রূপে আবির্ভূত হচ্ছে, এটাই মূলত বলতে চাওয়া হয়েছে বা বোঝাতে চাওয়া হয়েছে। ১ম এ বসন্ত ঋতু নবীন পল্লব, ২ পক্ষ আগে পাছে মধ্যে সমাধব। আমরা একটা করে দেখি, হ্যাঁ? সেটা হলো যে কি বলল কথাটা? বলল যে ১ম এ বসন্ত ঋতু নবীন পল্লব। আচ্ছা, বসন্ত ঋতু যখন আসে তখন কি হয়? নবীন মানে হচ্ছে নতুন, পল্লব মানে হচ্ছে পাতা। নতুন পাতা আমরা দেখতে পাই। বসন্ত ঋতুতে আমরা নতুন পাতা দেখতে পাই। কারণ বসন্ত ঋতুতে কি হয়? শীতে যখন সবকিছু ঝরে যায়, সেই ঝরে যাওয়া পাতা এবং প্রকৃতির মাঝে একটা রিক্ততা, শূন্যতা, একটা নিঃসঙ্গ ব্যাপার, সেটা যেন পূর্ণতা পায় বসন্তের আগমনের মধ্য দিয়ে। কারণ সেই ঝরে যাওয়া পাতা সবকিছু বাদ দিয়ে নতুন করে গাছে পাতা গজায়। নতুন করে সবকিছু আমরা দেখতে পাই। তো ১ম এ বসন্ত ঋতু নবীন পল্লব, মানে ১ম এ বসন্ত ঋতু দিয়েই তিনি শুরু করছেন, যেখানে আমরা নতুন পাতা দেখতে পাই। ২ পক্ষ আগে পাছে মধ্যে সমাধব। সমাধব মানে কি? এই কথাটা আগে বোঝাই, তারপরে আমি বোঝাচ্ছি ২ পক্ষ আগে পাছে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। সমাধব বলতে এখানে আসলে সুন্দর বসন্তকালকে বোঝানো হয়েছে। সুন্দর বসন্ত, এটা বোঝানোর জন্য সমাধব এই শব্দটা ব্যবহৃত হয়েছে। ২ পক্ষ আগে পাছে। আচ্ছা, বসন্তের এই পাশে আর ওই পাশে কি থাকে? বসন্তের এক পাশে থাকে হচ্ছে শীত আর আরেক পাশে থাকে হচ্ছে গ্রীষ্ম। এটাকে অনেকে বলে গ্রীষ্ম। গ্রীষ্ম নয়, এটার উচ্চারণ গ্রীষ্ম। এটার উচ্চারণ গ্রীষ্ম। তাহলে কি বললাম এখানে? বসন্তের এক পাশে থাকে শীত, আরেক পাশে থাকে গ্রীষ্ম। ১ম এ বসন্ত ঋতু নবীন পল্লব, ২ পক্ষ আগে পাছে মধ্যে সমাধব। মানে
নতুন পাতার মধ্য দিয়ে বসন্তের আগমন ঘটে এবং যার একদিকে থাকে শীতকাল আরেকদিকে থাকে গ্রীষ্মকাল। অর্থাৎ দুই পক্ষ আগে পাচ্ছে, এটার আগে পিছে দুইটা পক্ষ, মধ্যে হচ্ছে সুমাধব বা মধ্যে হচ্ছে বসন্তকালের এই সৌন্দর্য। মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। আমি বলেছি যে নিজে নিজে পড়লে তুমি এটার এক অক্ষরও বুঝবা না, তাই পূর্ণ মনোযোগ দাও আমরা যা যা বলছি আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। মলয়া সমীর হইলা কামের পদাতি। মলয়া সমীর, একটা একটা করে আসি, হ্যাঁ। মলয়া সমীর হইলা কামের পদাতি। একটু হুম। মলয়া সমীর হইলা কামের পদাতি বলতে মূলত বোঝানো হয়েছে যে কইল মানে হচ্ছে করল, ঠিক আছে। মলয়া সমীর মানে হচ্ছে মলয়ের যে বাতাস। এখন মলয় বাতাস বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে মূলত ভারতের দক্ষিণ দিকে কিছু পর্বত রয়েছে, পর্বতমালা, যেই পর্বতগুলোকে বলা হয় তোমার মলয় পর্বত। তো ওই দিক থেকে যে বাতাসটা আসে, কথিত আছে দক্ষিণ দিক থেকে আসা বাতাসটা অত্যন্ত তোমার আরামদায়ক বা অত্যন্ত ভালো লাগার মতো বাতাস। এই জন্যই বলা হয় মলয়া সমীর। তার মানে সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। মলয়া সমীর বা মলয় বাতাস। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। এটা দ্বিজেন্দ্রলাল রায়ের খুব সুন্দর একটা গান। তো মলয়া সমীর হইলা কামের পদাতি। কামের পদাতি মানে কি? আচ্ছা, পদাতি বলতে এখানে বলা যেতে পারে, পদাতি বলতে বোঝাচ্ছে যারা পায়ে হেঁটে আসে বা এখানে তার দূত, এটা বলা যেতে পারে, ঠিক আছে। কামের পদাতি, কামের পদাতি মানে কি? কামের পদাতি বলতে এখানে বোঝানো হয়েছে প্রেম দেবতা বা প্রেমের যেই তোমার দেবতা বা প্রেমের যেই ভাব, সেটার দূত হয়ে যেন আসছে এই মলয় বাতাসটা। মন দিয়ে শোনো। ধরো কেউ ধরো নব্য বিবাহিত স্বামী স্ত্রী বা এরকম। তো এখন যখন হচ্ছে খুব সুন্দর বাতাস বইছে, এটা তো আমাদের যে কারো মনের মধ্যে তো একটা রোম্যান্টিসিজম জাগায়। এটার কথাই এখানে বলা হচ্ছে যে মলয়া সমীর হইলা কামের পদাতি। অর্থাৎ এই যে মলয়া সমীর, এত সুন্দর বাতাস বইছে, মলয় বাতাস যেটা দক্ষিণ দিক থেকে আসা দক্ষিণা বাতাস, হইলা মানে সেটা হলো কামের পদাতি। অর্থাৎ সেটা প্রেমের যে দেবতা বা প্রেমের যে ভাব, সেটার দূত হয়ে যেন আসলো। অর্থাৎ সেই মলয় বাতাসটা আসার মধ্য দিয়েই প্রেম ও ভাব জাগ্রত হলো। দেখো, ওই সময়ের বাংলায় লিখেছে কিন্তু এখনো প্রাসঙ্গিক। আর আমাদের হিউম্যানের কিছু আচার আচরণ আছে, পশুর সঙ্গে তো আসলে মানুষের বেসিক যে আচার আচরণ গুলো ওগুলো একই রকম। যেমন একটা পশুর হচ্ছে ক্ষুধা লাগে, ঘুমায় এবং সেও হচ্ছে তার অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষিত হয়, শারীরিকভাবে আকর্ষিত হয়, এবং এটা হচ্ছে মানুষের মধ্যেও তো একই বিষয় আছে। দেখো, আমরা তো এখন সবাই বড় হয়েছি, আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি। যখন আমরা কামের কথা বলছি বা এই যেটার সঙ্গে সেক্স জড়িত, এটার একটা নাম আছে রতি বা রতি ভাব। এটা যখন কবিতায় আসে, সেই ভাবটাকে বলা হয় রতি ভাব। এটা কবিতার মাঝে, লেখার মাঝে আসতে পারে। তো মানুষের যেই সহজ স্বাভাবিক আচরণগুলো, তার মধ্যে কিন্তু এই আচরণটাও আছে। এবং সকল প্রেমের মূলে রয়েছে কাম। এটা আমরা মানি আর না মানি। এটা আসলে না মানলে তো এটা হবে কি বলবো? মানে এখন ধরো আমি মানি না, আমার হাতে একটা কলম আছে। এটা আমার না মানা দিয়ে কিছু যায় আসে ভাই, আমার হাতে কলম আছেই। তো এমন কোন প্রেম কি সম্ভব, যেই প্রেম তার পরিণতিতে কামে পরিণত হয় না? সম্ভব না। মানে প্রেমটা বা পরিণত হয় না এটা হতে পারে, বাট দিন শেষে প্রেমটা মানে যদি বিয়ে পর্যন্ত না গড়ায়, বাট প্রেমটা কি চায়? যে বিয়ে হবে। বিয়ে হবার পরে অবশ্যই সেখানে অন্যান্য প্রাণীকুলের মতো, অন্যান্য প্রাণীর মতো মানুষও কি চায়? মানুষও চায় বংশ বিস্তার করতে বা তার লিগ্যাসি রেখে যেতে। আল্টিমেটলি হচ্ছে কি? সেই একই তো, যে প্রেমের কথা যখন তুমি বলছো বা কামের কথাও যখন তুমি বলছো, একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা আরেকটার সঙ্গে। মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত কইল তবে বৃক্ষ
বনস্পতি। এবারে আমরা একটা জিনিস দেখব যে এখানে কৈল মানে কি? কৈল মানে হচ্ছে করিল। আমি একটু আগে বলেছি। কৈল শব্দের অর্থ কি? কৈল শব্দের অর্থ হচ্ছে করিল। মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত মানে কি? মুকুলিত মানে হচ্ছে মুকুল এসেছে। মুকুল কখন আসে? মুকুল কখন আসে? মুকুল তখনই আসে যখন আমরা বসন্তকাল দেখতে পাই। ধরো বসন্তকালের কথাতেই আসো। কিন্তু বসন্তকালের বিবরণী দেওয়া হচ্ছে এতক্ষণ, এত সুন্দর বাতাস এটা সেটা। মুকুলিত কৈল্য মানে মুকুলিত মানে মুকুলে মুকুলে ভরে গেল, তবে বৃক্ষ বনস্পতি। বৃক্ষ মানে গাছ আমরা বুঝি, আর বনস্পতি মানে কি? যদিও বনস্পতির একটা অর্থ আছে যে গাছে ফুল হয় ফল হয় না, কিন্তু এখানে ওইটা বোঝানো হচ্ছে না। বনস্পতি একটা সংস্কৃত শব্দ। এটার আরেকটা অর্থ হচ্ছে তোমার সমস্ত বৃক্ষকুল বা পৃথিবীর সব বৃক্ষকে বা গাছকে একসাথে বনস্পতি বলা হয়। মোট কথা এখানে বোঝানো হচ্ছে যে মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি। তো সেটা ফুলের মুকুল হোক, যেমন আমি আমের মুকুল দিয়েই এক্সাম্পল দিই। এটা তুমি কখন দেখতে পাও? গ্রীষ্মকালে তো আমটা হয়েই যায়। মূলত বসন্তকালেই আমরা দেখতে পাই আমে মুকুল এসেছে। তো সেটা শুধু আম বলে না, যে কোনো কিছুর এই ফুল বলি ফল বলি, সেটা আমরা দেখতে পাই কখন? বসন্তকালে। কুসুমিত কিংশোক সঘন বনলাল। কুসুমিত কিংশুক সঘন সঘন বনলাল। আমরা কি দেখলাম এখানে? কুসুমিত কিংশুক। এখন আমাদের একটা একটা করে দেখতে হবে যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। যে কুসুমিত কিংশুক, এটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারছি? কুসুমিত, ঠিক আছে, কুসুম বুঝলাম। কিংশুক এটাও বুঝলাম। ঘন বন লাল, মানে আমরা বুঝতে পারছি যে কুসুমিত কিংশুক, কিংশুক কুসুমিত হয়েছে এবং এর কারণে ঘন বন লাল। পুরো বনটা হচ্ছে লাল হয়ে গেছে, একদম পুরো বনটা লাল হয়ে গেছে। তো কিংশুক কি? কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল বা পলাশ গাছ, এটাকে বলা হচ্ছে কিংশুক। পলাশ ফুল বা পলাশ গাছ, এটাকে বলা হচ্ছে কিংশুক। কুসুমিত কিংশুক ঘন বন লাল। অর্থাৎ কিংশুক মানে তো পলাশ ফুল, পলাশ ফুল ফুটেছে, ফোটার কারণে বনটা একদম লাল হয়ে গিয়েছে। কিংশুক মানে কি? কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। গুলাল, লবঙ্গ, মল্লী এগুলো আসলে ফুলের নাম, আমরা সেটা নিয়ে বলবো। পুষ্পিত মানে ফুলে ফুলে ভরে গেছে। সুরঙ্গ মানে হচ্ছে রঙে শোভিত। এই সুরঙ্গ মানে যে যে গুহা গলি ওই সুরঙ্গ না। এই সুরঙ্গ মানে কি? এই সুরঙ্গ মানে হচ্ছে তোমার রঙে রঙিন হয়ে গেছে আর কি। রঙিন হয়ে গেছে রঙে। এই সুরঙ্গ কি কি? রঙে রঙিন হয়ে গেছে। এটা হচ্ছে আমার সুরঙ্গ। সুরঙ্গ রঙে রঙিন হয়ে গেছে। পুষ্পিত সুরঙ্গ মানে ফুলে ফুলে ভরে গেছে। মল্লী, লবঙ্গ, গুলাল, এই সবগুলোই হচ্ছে বিভিন্ন ফুলের নাম এখানে বলা হচ্ছে। বিভিন্ন ফুলের নাম এখানে বলা হচ্ছে। ভ্রমরের ঝংকার কোকিল কলরব। ভ্রমরের ঝংকার, আচ্ছা ভ্রমর এখানে কি করছে? ভ্রমর এখানে ঝংকার দিচ্ছে। যদিও ঝংকার মানে একটা সাউন্ড রিলেটেড কোনো কিছু আমরা বুঝি, এখানে ঝংকার বলতে বোঝাচ্ছে গুঞ্জন। যে ভ্রমরের গুঞ্জন, মৌমাছির শব্দ আর কি আমরা পাচ্ছি। ভ্রমরের গুঞ্জন, কোকিল কলরব, কোকিল ডাকছে। শুনিতে যুবক মনে জাগে অনুভব। এবং আমার মনটাতে যেন এটা খুব মানে আমার মনটা যেন জেগে উঠছে এটা শোনার জন্য। এখন শুনিতে যুবক মনে জাগে অনুভব, এটা যে একদম লিটারেলি যুবক বলতে বোঝাচ্ছে যার বয়স 17, 18, 20, 25 এরকম না। যুবক মন বলতে বোঝাচ্ছে বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। অর্থাৎ বয়স হয়ে গেল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখনো যখন কথা বলে বা অ্যাক্টিভিটিস কোনো কিছুতে থাকে, বোঝার উপায় নাই লোকটার বয়স 85 বছরের মতো। কারণ দেখলে তাকে মনে হয় তার আচার-আচরণ একদম একটা ইয়াং এর মতো। অর্থাৎ তিনি একটা ইয়ুথের মতো। তিনি হচ্ছেন তার মন মানসিকতার দিক থেকে এখনো একদমই তরুণ রয়ে গেছেন। এখানে সেটাই বলা হচ্ছে, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। এগুলো শুনতে যুবক মনে অনুভব জাগে।
নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। চন্দন চর্চিত মানে বুঝলাম যে চন্দন দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে যে বসন্তের গলায় অনেক মালা, অনেক ফুলের মালা বড় হরষিত এবং খুব খুশি বা খুব ভালো লাগে। এত ফুলের মালা বা এত ফুলের সমারোহ, এটা খুব ভালো অনুভূতির জন্ম দেয়। এটা খুব ভালো অনুভূতির জন্ম দেয়। বিচিত্র বসন, বসন মানে কি? বসন মানে জামা কাপড়। বিচিত্র বসন অঙ্গে, গায়ে জামা কাপড় চন্দন চর্চিত, মানে হচ্ছে একদম চন্দন দিয়ে যেমন তেমন আর কি। মানে মোট কথা বিচিত্র জামা কাপড় পরে, যদি তুমি খুব সুন্দর জামা কাপড় পরে চন্দন দিয়ে দেয় কেউ, কিন্তু চন্দন দেওয়ার কালচার আমাদের দেশে নাই এখন আর। হয়তোবা ওই সময় এটা ছিল সৌন্দর্যের একটা প্রতীক। তখন যেমন খুব সুন্দর লাগে দেখতে, এটার কথাই বলা হচ্ছে যে অনেক রকম ফুলের মালা যেন গলায় দিয়ে আছে এবং পুরো অঙ্গটা যেন চন্দন চর্চিত, মানে চন্দনের মতোই যেন চন্দন দিয়ে সাজানো, বিভিন্ন ফুল দিয়ে সাজানো, বিভিন্ন জামা কাপড় দিয়ে সাজানো, ওই রকম সুন্দর যেন লাগছে। এটা ফুলের সমারোহ। নিদাঘ সময়ে প্রচণ্ড তপন, নিদাঘ সময়ে প্রচণ্ড তপন, রৌদ্র ত্রাসে রহে ছায়া, চরণের স্মরণ। একটা লাইনও তোমরা বুঝবা না হয়তো বা নিজে নিজে পড়ে, আমরা একটু সেখানে যাই। নিদাঘ সময়ে অতি প্রচণ্ড তপন, একটা একটা করে আসি। তপন মানে কি? নিদাঘ মানে কি? নিদাঘ মানে হচ্ছে গ্রীষ্ম, বা নিদাঘ মানে খুবই তৃষ্ণার্ত বা খুব গরম, এরকম কিছু একটা বোঝায়। নিদাঘ সময়ে অতি প্রচণ্ড তপন অর্থাৎ গ্রীষ্মের কথা বলছে। এখন তিনি গ্রীষ্মে চলে আসছে। এতক্ষণ কিসের কথা বললো? এতক্ষণ তিনি বললেন হচ্ছে বসন্তের কথা। যে গ্রীষ্মে সূর্য প্রচণ্ড রকম তাপ দেয়, অতি প্রচণ্ড তপন। রৌদ্র ত্রাসে রহে ছায়া, চরণে স্মরণ। রৌদ্র ত্রাসে মানে হচ্ছে সূর্যের ত্রাসে, মানে একদম, মানে বলবো যে ধরো ত্রাস কি, যে এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এইরকম, যে রৌদ্র ত্রাসে রহে ছায়া, ছায়া থাকে চরণে স্মরণ। স্মরণ বলতে এখানে আসলে এই স্মরণকে বোঝানো হয়েছে, অর্থাৎ স্মরণ বা শরণার্থী শিবির, অর্থাৎ স্থান, এটা দিয়ে বোঝানো হয়। তো এখানে বোঝানো হচ্ছে যে রৌদ্র ত্রাসে রহে ছায়া, চরণে স্মরণ, অর্থাৎ রৌদ্রের ভয়ে বা রৌদ্রের এই ত্রাসের কারণে, ত্রাস মানে ভয়, ছায়া নিজেও যেন মানে পায়ের কাছে সরে যাচ্ছে, এমন বলা হচ্ছে। এটা জাস্ট কথার কথা বোঝানো হচ্ছে যে এতটাই রৌদ্রের তাপ যে ছায়া সেও যেন ভয়ে গুটিসুটি হয়ে মানুষের পায়ের কাছে গিয়ে চলে আসছে, কারণ এতটাই গরম। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, কি বললো? চন্দন চম্পক মাল্য মলয়া পবন, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। আগে আমাদের জানতে হবে মদন মানে কি। মদন হচ্ছে প্রেমের দেবতা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে মদন হচ্ছে গিয়ে প্রেমের দেবতা। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, এখানে আসলে চন্দন চম্পক মাল্য মলয়া পবন এটা বোঝানোর জন্য আমাদের একটু ফিরে যেতে হবে এই জায়গাটাতে। আমাদের একটু দেখতে হবে যে কি বোঝানো হচ্ছে কোনটা দিয়ে। আমি যদিও আচ্ছা আমি নিজেই ডিরেক্ট আসলে এখানে বোঝাই। সেটা হলো, ওখানে তোমাদেরকে খুব বেশি কিছু আসলে দেয়ও নাই। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, অর্থাৎ এখানে আমরা চন্দন দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চম্পা ফুল, মাল্য, মলয়া পবন, অর্থাৎ এই যে যেন এই মলয়া পবনটা, অর্থাৎ এই মলয়ের বাতাসটা, পবন মানেও বাতাস, যেন একটা মালা পড়ে আছে চন্দনের, চম্পার, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। ব্যাপিত মানে ঘুরে বেড়াচ্ছে, সতত দম্পতি মানে এবং দম্পতিদের সাথে সবসময় আছে মদন বা প্রেমের দেবতা। এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে দম্পতিদের মাঝে প্রেম ভাবটা বা তাদের মধ্যে যে রোমান্টিসিজম, সেটাকে আরো অনেক বেশি প্রগাঢ় করে ফেলছে বা সেটাকে আরো অনেক বেশি গভীর করছে এই ওয়েদারটা। যে ওয়েদারটাতে মনে হচ্ছে চারিদিকে ফুলের গন্ধ, সেটা যেন গলায় মালা দিয়ে পড়ে আসছে এই বাতাসটা। যেমন তোমার কাছে যদি একটা বাতাস আসে, এই বাতাসের মধ্যে ধরো খুব সুন্দর সুন্দর ফুলের স্মেল আসছে, সেটা গোলাপ ফুল হোক, বেলি ফুল হোক, রজনীগন্ধা হোক, তাহলে তো অনেক ভালো লাগবে তোমার কাছে। এটার কথাই বলা হচ্ছে যে চন্দন চম্পক মাল্য মলয়া পবন, অর্থাৎ এই ফুলের মালা গলায় দিয়ে যেন এই মলয়া পবনটা আসছে,
সতত দম্পতির সঙ্গে সবসময় দম্পতিদের সঙ্গে সতত মানে সর্বদা বা সবসময়। সতত দম্পতির সঙ্গে মানে সবসময় দম্পতিদের সঙ্গে ব্যাপিত মদন, ঘুরে বেড়াচ্ছে মদন, অর্থাৎ প্রেমের দেবতা। তার মানে এই ফুলের গন্ধে ভরপুর সুন্দর বাতাসটার কারণে দম্পতিদের মাঝে প্রেম ও ভাব উদ্রেক হচ্ছে বা প্রেম ও ভাব আরো যেন গভীরভাবে জেগে উঠছে। আচ্ছা, এতক্ষণ যতটুকু পড়ালাম তোমরা কি বুঝলা? আমি আবারও বলছি, এটা প্রথমে মেনে নিতে হবে, কবিতাটা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন কঠিন শব্দ। এই কবিতাটা বোঝা অর্গানিক কেমিস্ট্রি বোঝার চেয়ে কোনো অংশে কম কঠিন না। হ্যাঁ, আমি চ্যাটটা ওপেন করেছি, তোমরা জানাও। এতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা পড়ালাম তা থেকে আমরা বুঝলাম? হইলা মনে হচ্ছে হলো। হুম, হ্যাঁ, খুবই কঠিন কবিতা। কোনো ডাউট নাই। একটু না, অনেক হার্ড, অনেক হার্ড। কারো কাছে যদি একটু হার্ড মনে হয় তাহলে সে বাংলায় অনেক ভালো। আমি আজকের ক্লাস লাস্ট পর্যন্ত সবাইকে থাকতে বলব। কারণ আজকের ক্লাসে কবিতাটা পড়ানোর পরে আমি কিছু সিকিউ প্র্যাকটিস করাবো, এমসিকিউ প্র্যাকটিস করাবো। এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। চম্পক মানে হচ্ছে ফুল, এখানে চাপা ফুলের কথা বোঝানো হচ্ছে, বা চম্পা বা চাপা ফুল। হুম, হর্ষিত মানে হচ্ছে খুব খুশি। হুম, হ্যাঁ। বাকিগুলো আমি বোঝাবো একটু পরে, এখন আমি বোঝাবো। হ্যাঁ, আমি আবার চ্যাটটা পজ করে দিচ্ছি। আমাদের ক্লাসটা কতক্ষণ গেল? 45 মিনিট চলে গেছে, এখনো আমরা কতখানি বাকি এই কবিতার। চন্দন ও চম্পক মাল্য মলয়া পবন, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, পাবন সময় ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। দেখো, আমরা প্রথমে বলেছি বসন্তের কথা, তারপরে বলেছি গ্রীষ্মর কথা, এখন বলছি আমরা বর্ষার কথা। পাবন সময় মানে বর্ষার সময়, ঘন ঘন গরজিত অর্থাৎ মেঘ ডাকে বা আকাশ অনেক গর্জন করে, মেঘ ডাকে বা আকাশ অনেক গর্জন করে, ঘন ঘন গর্জিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। নির্ভয়ে বরিশে জল অর্থাৎ নির্ভয়ে জল বর্ষণ হচ্ছে, চৌদিকে পূরিত অর্থাৎ চতুর্দিক একদম পানি দিয়ে পূরণ হয়ে যাচ্ছে বা পূর্ণ হয়ে যাচ্ছে। চৌদিকে বরিশে জল, নির্ভয় বরিশে জল চৌদিকে পূরিত, একদম পানি দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে। নির্ভয়ে বরিশে জল, এটা দিয়ে কি বোঝাচ্ছে? বরিশে জল মানে কি? বরিশে জল মানে হচ্ছে এই যে বৃষ্টির জল বা যেটা হচ্ছে বর্ষা বা বৃষ্টির পানি, এটার কথাই বলা হচ্ছে এখানে বরিশে জল। বৃষ্টির পানিকে বোঝানো হচ্ছে। আর বরিশে মানে হচ্ছে বর্ষণ করা, যা বর্ষিত হচ্ছে, আকাশ থেকে পড়তেছে। নির্ভয় বরিশে জল অর্থাৎ নির্ভয়ে পানি পড়তেছে, এখন কারোর কেউ ভয় পায় না। চৌদিকে পূরিত এবং চারিদিক এই পানিতে থই থই করছে, পূর্ণ হয়ে যাচ্ছে। পাবন সময়ে ঘন ঘন গরজিত, এই পাবন সময়ে কি ঘন ঘন গর্জন হচ্ছে। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত মানে নির্ভয়ে চারিদিকে এই জল বর্ষিত হচ্ছে এবং চতুর্দিক পূরণ হয়ে যাচ্ছে পানি। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে, ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। হুম, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমার কৈলাস বলতে কি বোঝাচ্ছে। প্রথমত এটা হচ্ছে হিমালয়ের একটা পার্ট, হিমালয়ের একটা অংশ কৈলাস। আহ সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই জায়গাটাকে বলা হয়ে থাকে শিবের বাসস্থান, কৈলাস। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে হিমালয়ের একটা পার্ট। এটা কোথায়? এটা হিমালয়ে। আর এটাকে কি বিশ্বাস করা হয় সনাতন ধর্মে? শিবের বাসস্থান। এবং তো আমি তোমাদেরকে বলে রাখলাম যে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, কারণ এই চ্যাপ্টারটা আগে ছিল না, তো এতে একটা প্রশ্ন আসবে। তো ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে, দাদুরি শিখিনি রব অতি মন ভায়। মল্লার রাগ মানে কি? রাগ মানে হচ্ছে মূলত এখানে উচ্চাঙ্গ সঙ্গীতকে বোঝানো হচ্ছে, যেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। মল্লার রাগ কি? মল্লার শব্দের অর্থ হচ্ছে বর্ষা, মালহার। এখন এটা হচ্ছে একটা রাগ বা একটা উচ্চাঙ্গ সঙ্গীত। আমি নিজেও যখন মিউজিক করতাম, আমি নিজেও মল্লার রাগ শিখেছিলাম আজ থেকে অনেক অনেক বছর আগে।
তো আমি এটার কোনো তাত্ত্বিক কথায় যাব না, কারণ এটা কেউই কিছু বুঝবা না আমি যদি এটা তাত্ত্বিক কথা বলতে যাই। মল্লার রাগ কি? এটা হচ্ছে এক ধরনের উচ্চাঙ্গ সঙ্গীত, যে উচ্চাঙ্গ সঙ্গীতটা বর্ষায় বা বৃষ্টির সঙ্গে সম্পর্কিত। তোমাদেরকে একটা খুব মজার তথ্য দিই। সেটা হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ মূলত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটাকে বলা হয়ে থাকে, বা ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক মানে উচ্চাঙ্গ সঙ্গীত। সেই সঙ্গীতগুলা সেখানে কিন্তু আলাদা করে কোনো নির্দিষ্ট কথা থাকে না খুব একটা ওইভাবে গানের মধ্যে, মেইনলি সুর। তো কথা থাকতে পারে, বাট সেই কথাটা খুব একটা মুখ্য থাকে না। তো সেই গানগুলো বিভিন্ন ঋতুর জন্য আলাদা, আলাদা আছে। সেই গানগুলো বিভিন্ন সময়ের জন্য আলাদা, আলাদা আছে। অর্থাৎ কোনোটা সকালে, কোনোটা সন্ধ্যায় শুনতে ভালো শোনায়। তেমনি মল্লার হচ্ছে এমন একটা রাগ, যেই রাগটা রাত্রি ২য় প্রহরে, অর্থাৎ ধরো আমি যদি বলি যে সন্ধ্যা রাত ৮টার পর থেকে ওই সময়টাতে এটা শুনতে খুব ভালো লাগে। এটা তানসেন সৃষ্ট একটা রাগ, এবং এই রাগটা মূলত বৃষ্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অর্থাৎ নরমাল সময়ে শুনলে এটা যতটা ভালো লাগবে, এটা যদি বৃষ্টির সময় শোনা হয়, তাহলে এটা আরো বেশি ভালো লাগবে। যেমন আরো একটা রাগের উদাহরণ তোমাদেরকে দেই, যেটার সঙ্গে তোমরা নিজেরা রিলেট করতে পারবা। তোমরা নিজেরা বাস্তব জীবনে যদিও এখন আর দেখা যায় না খুব একটা, কিন্তু অন্তত নাটক সিনেমায় দেখেছো, বিয়ের সময় সানাই বাজছে বা সানাইয়ের সাউন্ড বাজছে। সেখানে সাধারণত রাগ বেহাগ বাজানো হয়। রাগ বেহাগ হচ্ছে এমন একটা রাগ, যেটা করুণ রসাত্মক। একটা অদ্ভুত বুক খালি করে দেয়া কষ্ট আছে। কন্যা বিদায়, মেয়েটা তো চলে যাচ্ছে তার বাড়ি ছেড়ে। সে তো আর কখনো ফিরে আসবে না এখানে পার্মানেন্টলি। যখন একটা মেয়ে বিয়ে হয়ে চলে যায়, সে তার বাবার বাড়িতে আসে। কিন্তু বাবার বাড়িতে তো পার্মানেন্টলি থাকতে আর সে আসে না কখনো। তো এইজন্যই তো একটা মেয়ে বিয়ের সময় সে অনেক কাঁদে যখন সে চলে যায়। সে যদি তার একটা দীর্ঘ সময়ের কোনো প্রেমিককেও বিয়ে করে, তারপরেও সে কাঁদে। কারণ সে তো একটা সম্পর্ক ছিন্ন না করুক, বাট ওখান থেকে তো চলে যাচ্ছে পার্মানেন্টলি। তো এইটা তো একটা দুঃখের বিষয়। আবার এর সঙ্গে একটা পরম আনন্দের বিষয়ও আছে। বিয়ে, বিয়ে তো একটা আনন্দের বিষয়। তাই রাগ বেহাগ সেখানে বাজানো হয়। তো এইখানে মল্লারের কথা বলা হচ্ছে। মল্লার হচ্ছে এমন একটা রাগ, যে রাগটা মূলত বর্ষার সঙ্গে সম্পৃক্ত। আমি এত কথা কেন বলছি? এত কথা যদি না বলি, এগুলো আসলে কিছুই বুঝবা না। কারণ উনি যখন লিখেছেন, উনি ওই সময়ে এটাতে এত কিছু একটা লাইনের মাঝে আমি যদি এটা বিবরণ না দেই, তুমি কিছুই বুঝবা না। বেশ কিছু মানুষ, যেমন আমি দেখছি আস্তে, আস্তে ক্লাসের সংখ্যা হয়তো ওই যে ১৫-২০ জন চলে গেছে ক্লাস থেকে। তুমি এতটুকু একটা ক্লাসে যদি ধৈর্য রাখতে না পারো বা পড়তে না পারো, তুমি আ ইউ ক্যান প্লে গেমস, কোন প্রবলেম নাই। বাট লাইফ একটা সময় তোমাকে নিয়ে গেমস খেলা স্টার্ট করে দিবে। তো ওটা হবে সবচেয়ে ভয়ংকর বিষয়। তো আমি এটা বলব, একটু ধৈর্য রাখতে শিখি আমরা। আমরা ক্লাসে পূর্ণ মনোযোগ দেই। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়, দাদুরি শিখিনি রব অতি মন ভায়। ঘোর শব্দে, অনেক শব্দ হচ্ছে কোথায়? কৈলাসে, মানে যেখানে শিবের বাসস্থান। মল্লার রাগ গায়, ওখানে মল্লার রাগ গাওয়ার মধ্য দিয়ে যেন অনেক শব্দ হচ্ছে। এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে বর্ষণের শব্দ বা বর্ষার শব্দ, বৃষ্টির শব্দ, এবং বর্ষায় প্রকৃতির শব্দ। যেমন প্রকৃতির কি থাকে? যে পোকা ডাকে, ঝিঝি পোকা ডাকে, ব্যাঙ ডাকে, ময়ূর ডাকে। ময়ূর কই ডাকে আমরা দেখতে পাই না আসলে। আমি ১ম দেখেছি আমার জীবনে শ্রীলঙ্কাতে। ময়ূর দেখেছি অনেক ছোটবেলাতেই মিরপুর চিড়িয়াখানাতে, কিন্তু এইভাবে ময়ূর ডাকতে বা এগুলো আসলে আমরা খুব একটা দেখি না, যেহেতু এখন আর ময়ূর নাই বাংলাদেশে ওইভাবে। দাদুরি শিখিনি রব অতি মন ভায়। দাদুরি মানে কি? দাদুরি মানে হচ্ছে ব্যাঙ। আর শিখিনি মানে কি? শিখিনি মানে হচ্ছে ময়ূর, ময়ূরী আরকি। তো এটা হচ্ছে মূলত কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে ব্যাঙ। আর এটা কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে ময়ূরী। দাদুরি শিখিনি রব মানে সাউন্ড করছে, অর্থাৎ ওরা ডাকছে। অতি মন ভায়, অর্থাৎ তাদের যে ডাকটা, এটা মনের মাঝে অতি মন ভায় মানে মনের মাঝে একটা খুব সুন্দর একটা ভাব জাগাচ্ছে। মনে ভাব জাগাচ্ছে। দেখো, আমরা যখন একটা মানে বলবো যে অতি মন ভায়, মানে আমরা যখন একটা কোনো কিছু খুব সুন্দর কোনো কিছু একটা শুনি বা দেখি, আমাদের মধ্যে তো একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো এটার কথাই বলা হচ্ছে যে অতি মন ভায়। দাদুরি শিখিনি রব অতি মন ভায়। কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। কিটকুল বলতে এখানে পোকামাকড়ের কথা বলা হচ্ছে। রব, পোকামাকড় যে সাউন্ড করে ওটা। পুনি মানে পুনরায় বা বারবার।
সাউন্ডটা করছে ঝংকারে ঝংকারে, মানে অনেক সাউন্ড করছে আর কি, বারবার 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 বারবার। শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। শুনিতে, এটা শোনার জন্য, যুবক চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন, ওই যে বললাম যে আমার ইয়াং মনটা, তো সেই যুবক চিত্ত মানে এমন না যে আমার বয়স 18 থেকে 22 হতে হবে, এটার মানে হচ্ছে আমার মনটা অনেক নতুনের মতো। শুনিতে যুবক চিত্ত হরষিত, মানে একদম হর্ষিত, মানে খুব খুব ভালো লাগছে আমার। ডরে আবার, এটা হচ্ছে কেমন একটু, মানে কি বলবো, যদি এটা ডরে মানে হচ্ছে ভয় পাওয়া, কিন্তু এখানে মানে বলতে পারি যে এক্সাইটমেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে এক্সাইটমেন্ট বা উত্তেজনা বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে তিনি এক্সাইটমেন্ট কিংবা উত্তেজনা। কিটকুল রব পুনি মানে, কিটকুল মানে পোকামাকড়ের, কিটকুল রব, কিটকুল মানে পোকামাকড়, কিটকুল রব মানে পোকামাকড়ের সাউন্ড, পুনি মানে যেটা বারবার হচ্ছে, ঝংকারে ঝংকারে হচ্ছে। শুনিতে যুবক চিত্ত, এটা শোনার জন্য যুবকের মন হরষিত ডরে, মানে খুব এক্সাইটেড এটা নিয়ে। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, আইলো শারদ ঋতু, বর্ষার পরে এবারে কোথায় চলে গেল, এবার চলে গেল শরৎকালের দিকে। আইলো শারদ ঋতু, অর্থাৎ শারদ মানে হচ্ছে শরৎ, এবং শারদ ঋতুর সঙ্গে বা শরৎ ঋতুর সঙ্গে বাঙালির একটা অনেক বড় সম্পর্ক আছে, শারদীয় দুর্গাপূজা। সেই দুর্গাপূজাটাও কিন্তু শরৎকালেই হয়। এখন আমাদের এখানের অধিবাসীদের মধ্যে যেহেতু একটা অনেক বড় অংশ ছিল যারা হিন্দু, তো তাই আমাদের এই সংস্কৃতির মধ্যেও এমন অনেক কিছুই আছে যেগুলো যতটা না মুসলিম বা ইসলামিক সংস্কৃতি থেকে এসেছে, সেগুলো হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সংস্কৃতি থেকে। তার কারণ যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। এখনো আমি যদি ওভারঅল ভারতের কথা বলি, যেহেতু ইন্ডিয়াতে আহ, সংখ্যায় মুসলিমের চেয়ে অনেক বেশি সনাতন ধর্মাবলম্বীরা, তো ওই সংস্কৃতি থেকে অনেক কিছু এসেছে। যদি আমাদের এমন হতো যে আমাদের দেশটা আরবের পাশাপাশি হতো, মানে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ওখানে হতো, তখন দেখা যেত যে এখানটাতে অনেক সংস্কৃতি এসেছে ইসলামিক কালচার থেকে, ধরো যেটা পাকিস্তানে এসেছে, কিন্তু যেটা বাংলাদেশে আসে নাই। বাংলাদেশের গুলো হচ্ছে মোস্টলি এসেছে সনাতন ধর্মাবলম্বীদের এই সংস্কৃতির সঙ্গে, এটা সম্পৃক্ততা আছে। তো সম্পৃক্ততা থাকাটা অস্বাভাবিক না, কারণ তারা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, সংখ্যায় বেশি ছিল, খুবই স্বাভাবিক, এটা আসবেই। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, শরতের নির্মল আকাশ, যেটা শরৎকালের বর্ণনাতেই পাওয়া যায় যে আকাশটা খুব নির্মল বা আকাশটা পরিষ্কার থাকে, বর্ষার মতো এরকম বৃষ্টিও থাকে না, আবার একদম শীতের মতো কুয়াশাচ্ছন্ন থাকে না। দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। চামর মানে কি? চামর মানে হচ্ছে চমড়ি গরুর লেজ দিয়ে তৈরি পাখা। এটা হচ্ছে চামর কি? চামর হচ্ছে এক ধরনের পাখা, চমড়ি গরুর লেজ দিয়ে বানানো এক ধরনের পাখা। হুম। চামর, চামর শব্দের অর্থ হচ্ছে চমড়ি গরুর লেজের পাখা। দোলায় চামর কেশ কুসুম বিকাশে, এটার মানে কি? দোলায় চামর কেশ কুসুম বিকাশে। আইলো শারদ ঋতু, বুঝলাম শরৎ ঋতু আসলো নির্মল আকাশে, আকাশ তখন পরিষ্কার, কিন্তু কিভাবে আসলো? তার আগমনটা ঘটলো যেন কুসুম বিকাশে, অর্থাৎ চারিদিকে তখনও যেন বিভিন্ন রকম শরতে যেই পুষ্পগুলো ফুটছে বা ফুলগুলো ফুটছে, সেগুলোকে যেন তিনি ফোটাতে ফোটাতে আসছেন দোলায় চামর কেশ। এবং সেটা মনে হচ্ছে অনেকটা যে চামর দোলাতে দোলাতে, চামর হচ্ছে এক ধরনের পাখা যেটা চমড়ি গরুর লেজ দিয়ে বানানো হয়, তো সেইটা, ওইটা যেন নাড়াতে নাড়াতে সে আসলো এবং বিকশিত হলো। হুম। দোলায় চামর কেশ কুসুম বিকাশে। হুম। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। আচ্ছা, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, কি বলছে? নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক। এখন আমাদের দেখতে হবে এটার কোনটা দিয়ে মানে কি বোঝানো হচ্ছে। নবীন মানে কি? নবীন মানে হচ্ছে নতুন। খঞ্জন, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, আমরা বলতে যে নতুন খঞ্জন দেখে বড়হি কৌতুক, এই কৌতুক মানে আবার হাসি তামাশা না, অনেক ভালো লাগছে। ওই সময় বাংলা এইভাবে লেখা মানে হচ্ছে অনেক ভালো লাগা। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক মানে অনেক ভালো লাগা কাজ করছে নবীন খঞ্জন দেখে। আমরা এখান থেকে আবার একটু শব্দগুলোর অর্থ দেখে নিই। খঞ্জন হচ্ছে এক জাতীয় পাখি, তাই তো? হুম।
নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক, অর্থাৎ খঞ্জন বা এই চঞ্চল পাখিটাকে দেখে খুব ভালো লাগছে। কার ভালো লাগছে? উপজিত যামিনী। উপজিত মানে কি? উপজিত মানে হচ্ছে উপস্থিত। উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপস্থিত যামিনী, যামিনী শব্দের অর্থ হচ্ছে রাত। দম্পতি মানে তো আমরা বুঝলাম হাজবেন্ড ওয়াইফ, মনে সুখ, তাদের মনের মাঝে অনেক সুখ লাগছে। অর্থাৎ নবীন খঞ্জন দেখি মানে একটা ছোট খঞ্জন পাখি দেখেছে তারা, সেই খঞ্জন পাখিটাকে দেখে বড়ই কৌতুক, তাদের খুব ভালো লাগছে। উপজিত যামিনী দম্পতি মনে সুখ, মানে উপজিত যামিনী, উপজিত মানে হচ্ছে উপস্থিত, এখানে উপস্থিত হওয়া যেই দম্পতি আছে তাদের মনে অনেক সুখ লাগছে বা ভালো লাগছে। এখানে আরো একভাবে জিনিসটাকে বলা যায়, উপজিত যামিনী, অর্থাৎ বলতে পারো তুমি যে এখানে যখন রাত আসে তখন এই দম্পতির মনে বা দম্পতির আরো অনেক ভালো লাগে। উপজিত মানে উপস্থিত হয়, যামিনী মানে রাত। তো রাত যখন উপস্থিত হয় তখন দম্পতির মনে আরো সুখ হয়। তার কারণ কি? তার কারণ পুরো প্রকৃতিটাই এত সুন্দর সাজে সেজেছে, এত সুন্দর বাতাস, এত সুন্দর পাখির ডাক। নবীন খঞ্জন যখন দেখে অনেক ভালো লাগে। উপজিত যামিনী, এই যখন রাত এসে উপস্থিত হয় দম্পতির মনে আরো সুখ জাগে। যামিনী শব্দের অর্থ কি? যামিনী শব্দের অর্থ রাত। আমি যামিনী তুমি শশী হে, ভাবিছ গগন মাঝে। কার গান এটা? মান্নাদের গান, আই গেস। আমি যামিনী তুমি শশী হে, আমি যদি রাত হই তুমি তবে চাঁদ। উপজিত যামিনী দম্পতি মনে সুখ। আচ্ছা, একটু এখন জিজ্ঞেস করি আবার, এতক্ষণ ধরে পড়ালাম, কেমন কি লাগছে বা কেমন কি মনে হচ্ছে? আমরা কি একটা ছোট্ট একটা ব্রেক দিব? একটু ব্রেক দিতে পারি কি একটা? তোমাদের কাছে একটু জানতে চাই, বলো তো। ব্রেক দিব নাকি? ব্রেক দিব নাকি ক্লাসটা আগে আগে শেষ করে দিব আবার, যেহেতু একটু পর মাগরিবের নামাজ আছে। শতত মানে সব সময়, চন্দন চম্পক মাল্য মানে হচ্ছে বোঝানো হয়েছে যে বিভিন্ন ফুলের মালা, এটাই। আচ্ছা, ব্রেক না দিতে নিষেধ করেছে বেশিরভাগই, ঠিক আছে ব্রেক দিব না। যেহেতু মাগরিবের নামাজ আছে তাহলে আমরা ক্লাসটা 15 মিনিট আগে শেষ করে দিব। হরষিত মানে অনেক খুশি। হুম, আচ্ছা ঠিক আছে, একবারে পড়াই দিই, তারপর আমি মাগরিবের নামাজের ইমিডিয়েট আগ দিয়ে ক্লাসটা শেষ করে দিব। আমি একটু পানি আনাই, হ্যাঁ আমার খুব পানির পিপাসা লাগছে, এতক্ষণ ধরে পড়াচ্ছি। একটু কাইন্ডলি বললো তো বিশ সম্পর্কে, আমার পানির বোতলটা আছে উপরে আমার টেবিলের ওখানে, ওখানে একটু দিয়ে যেতে কাইন্ডলি। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। আমাদের শরৎ নিয়ে কথা বলা শেষ, এবারে আমরা হেমন্ততে আসলাম। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, অর্থাৎ যখন হেমন্ত ঋতু আগমন ঘটে তখন একটু একটু ঠান্ডা পড়া স্টার্ট হয়। আসলে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এত সুন্দর আবহাওয়া পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু পৃথিবীর আর কোথাও নেই এই স্টেটমেন্টটা এখন ভুল, এটা একটা সময় ছিল। এখন আর বাংলাদেশে ষড়ঋতু বলা যায় না, এখন বাংলাদেশে দুইটা ঋতু বা তিনটা ঋতু বলা যায়, শীত গ্রীষ্ম আর বর্ষা। আসলে হেমন্ত বসন্ত শরৎ এগুলো ওইভাবে এক্সিস্ট করে না, কারণ এখন এত বাজে আমাদের ওয়েদার, আমরা নিজেরাই এটা বানিয়েছি। দেখো, প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, হালকা ঠান্ডা ঠান্ডা পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তাম্বুল মানে কি? তাম্বুল শব্দের এমনিতে আক্ষরিক অর্থ হচ্ছে পান। পান, ঠিক আছে। পুষ্পতুল্য তাম্বুল, পানকে ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে বা পুষ্পের সঙ্গে তুলনা করা হচ্ছে, অধিক সুখ হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন এরকম হালকা শীত শীত লাগে তখন যখন একটু পান খাওয়া হয়, এই পানটা খুব ভাল লাগে খাইতে, এটার কথাই বলছে। যে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, হালকা হালকা শীত, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। জাস্ট ভাবো যে তুমি মানে একটা এরকম একটা হালকা একটা শীত শীত ভাব, গ্রামের মধ্যে তুমি ওই ধান ক্ষেতের পাশ দিয়ে খুব সুন্দর একটা বাতাস যাইতেছে, তুমি লুঙ্গিটা হাতে নিয়ে তুমি হচ্ছে একটা পান খাইতে 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 যাইতেছো, মানে এটা তো একটা মানে ভাবটাই অন্যরকম, তাই না? এটা কিন্তু পাবজি খেলা বা ওইটা মানে ফ্রি ফায়ার খেলা বা যেটাই হোক, এই জিনিস কিন্তু হবে না। এটা শুধু বা রিলস দেখা তারা থার্ড ক্লাস কাজ, জাস্ট টাইম ওয়েস্টেজ। মানে ভাবটাই আলাদা না, গান গাইতে গাইতে যাইতেছে, পান খাইতেছে, পানের পিক ফালাইতেছে, ধান ক্ষেত সাইডে খুব সুন্দর বাতাস, একটা লুঙ্গিটারে এমনি ধইরা হাঁটতেছে, মানে মানে ভাবই আলাদা। এটাই। শীতের তরাসে রবি তুরিতে লুকায়ে, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। কি বললো? শীতের তরাসে রবি তুরিতে লুকায়ে, অতি দীর্ঘ সুখ নিশি
পলকে পোহায়। শীতের তরাসে রবি। তরাসে মানে কি? তরাসে শব্দের অর্থ হচ্ছে ত্রাসে, মানে হচ্ছে ভয়ে। শীতের ভয়ে রবি মানে সূর্য তুরিতে পানির বোতলটাও সরি আমি এখানে রাখছি, খেয়াল করিনি আমি, সরি। আমাকে একটু গ্রিন টি দিয়ে যাবে ভাই। হুম। শীতের তরাসে মানে শীতের ত্রাসে বা শীতের ভয়ে, এবার আমরা শীতকালের দিকে যাচ্ছি হেমন্ত থেকে। রবি তুরিতে লুকায়, অর্থাৎ সূর্য তুরিতে মানে দ্রুত বা তাড়াতাড়ি, লুকায় মানে মানে হচ্ছে লুকায়। তো এটা কেন বলা হচ্ছে? কারণ শীতের দিনে কি হয়? শীতের দিনে দিন থাকে ছোট আর রাত থাকে বড়। তো এটার কথাই বলা হচ্ছে যে শীতে তাড়াতাড়ি সূর্যটা ডুবে যায়, কারণ দিনটা অনেক ছোট। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, মানে শীতের ত্রাসে বা শীতের ভয়ে সূর্য দ্রুত লুকিয়ে যায়, মানে সূর্য ডুবে যায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। অতি দীর্ঘ অনেক বড়, সুখ নিশি অর্থাৎ এই রাতটা তখন তো অনেক বড়, স্বাভাবিক অনেক বড় থাকে রাত। অতি দীর্ঘ সুখ নিশি, কারণ শীতের দিনে তো রাত বড়। পলকে পোহায়, চোখের পলকে শেষ হয়ে যায়। চোখের পলকে কি হয়? এটা শেষ হয়ে যায়। চোখের পলকে শেষ হয়ে যায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, মানে অতি দীর্ঘ সুখ নিশি অর্থাৎ এই যে অনেক বড় রাত, যেটা একদম চোখের পলকে ফুরিয়ে যায় বা চোখের পলকে সেটা শেষ হয়ে যায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন। পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। এখানে বলা হচ্ছে শীতকালের আগমন নিয়ে। হ্যাঁ, শীতকালের আগমন নিয়ে অলরেডি কথা বলা স্টার্ট হয়ে গেল। শীতের ত্রাসে, শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়। তারপরে অনেক দীর্ঘ রাতটাও খুব দ্রুত চলে যায়। কারণ শীতের রাতে তো ঘুমাতে আরাম। যদি এসি ছেড়ে ঘুমানো হয় তাহলে যেমন লাগে, তেমনি শীতের রাতে তো এমনটা লাগে ঘুমাতে। খুব আরামের ঘুম হয়, ঠান্ডা ঠান্ডা যেহেতু। গরমের দিনে তো অস্থির লাগে ঘুমাতে। এটাই বলছে যে রাতটা দীর্ঘ কিন্তু তাড়াতাড়ি চলে যায়। ফজরের নামাজের সময় উঠতে গেলেও আলসেমি লাগে। শয়তান হচ্ছে মানুষকে ধোঁকা দেয়, এরকম। পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন। পুষ্পশয্যা ভেদ ভুলি, পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন মানে হচ্ছে বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। এটা বোঝাচ্ছে যেটা, যে মানুষ এখানে তোমার ধরো পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। অর্থাৎ তোমার এই জিনিসটা যেটা বোঝাচ্ছে যে সবকিছু ভুলে গিয়ে, ধরো পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন মানে ডিফারেন্ট টাইপস অফ কাপড়, এবং তোমার খুব ভালো রকম ধরো একদম পুষ্পশয্যা হইতে হবে, এটার কোনো প্রয়োজন নাই। বরং উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। অন্যথায় যদি ধরো তুমি অনেকগুলো জামা কাপড় পরো বা মানে কাছাকাছি মানুষজন থাকো একসাথে, ধরো বিছানায় তুমি আর তোমার ভাই ঘুমাও, এখন তোমরা যদি ধরো কাছাকাছি এসে ঘুমাও, তাহলে শীতটা আবার নিবারণ হয়ে যায়। তখন সেটা তুমি পুষ্প সজ্জায় থাকো আর তুমি ধরো সোয়ান ফোম নিয়ে থাকো আর কম দামি খাটে থাকো আর চকিতে ঘুমাও আর মাটিতে ঘুমাও। বলা হচ্ছে যে পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। অর্থাৎ উড়ে উড়ে এক হইলে মানে হচ্ছে একসাথে, একসাথে উড়ে উড়ে মানে সেটা এক্সাইটমেন্ট বোঝায়, এক হইলে মানে হলে শীত নিবারণ, একসাথে হলে শীতটা নিবারণ হয়ে যায়। পুষ্পশয্যা ভেদ ভুলি বিচিত্র বসন মানে ওই যেই ড্রেস পরে আছি, কেমন বিছানায় আছি সব বাদ, বাট আমরা যদি কাছাকাছি শুই তাহলে শীত কম লাগে। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, দম্পতির চিত্তে তো চেতন অনুভব। এটা কি বোঝাচ্ছে শীতকাল নিয়ে? কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। আচ্ছা, একটা একটা করে আসি, হ্যাঁ।
আমি এখন এই দুইটাকে আগে ফার্স্টে বুঝাই। কস্তুরী আর চুয়া, এটা দিয়ে এক ধরনের সুগন্ধি বোঝানো হয়। কস্তুরী দিয়েও এক ধরনের সুগন্ধি বোঝানো হয়, যেটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সুগন্ধি কস্তুরী বা মৃগনাভি। এটা এক ধরনের হরিণের নাভির থেকেই বা হরিণের দেহ থেকেই মূলত এই স্মেলটা বা এই তোমার পারফিউমটা তৈরি করা হয়। তো এখন যেহেতু পৃথিবীতে এটা অলরেডি একটা বিপন্ন প্রজাতির প্রাণী হয়ে গেছে, আর অ্যানিমেল রাইটস এর বিষয়াদিও আছে, তাই বৈধভাবে আসলে কস্তুরীগুলো পাওয়া যায় না। কিন্তু যারা সবচেয়ে বড় বড় অর্গানাইজেশন চালায় বা যারা পৃথিবীতে বড় বড় দেশ, তারাই আসলে সবচেয়ে বড় বড় নিয়মগুলো ভাঙে। এটার উদাহরণ হলো পৃথিবীতে যেগুলো বড় বড় পারফিউমের কোম্পানি, তাদের কাছে ঠিকই কস্তুরী থাকে এবং আকাশচুম্বী দাম দিয়ে তারা পারফিউমও বানায়। তো তুমি কস্তুরীর পারফিউম বাংলাদেশেও পাবা, যদি তুমি নিজে টেস্ট করতে চাও যে আসলে কস্তুরীর পারফিউমটা কেমন। এবং আগেকার দিনে রাজারা এটা ব্যবহার করতে এত বিখ্যাত, ইসলামেও এটা খুব জনপ্রিয় একটা, মানে ইসলামিক ব্যক্তিত্বদের মাঝেও এটা অনেক জনপ্রিয়। এরকম একটা আমরা বিবরণও পাই অনেকের জীবনীতে। তো কস্তুরীটা এখন পাবা, এটা রেপ্লিকা পাবা, মনে করো এটা রেপ্লিকা করে এটা বানানো হয়েছে, যে রিয়েলটা তুমি এভাবে পাবা না, অনেক দাম রিয়েলটার। তো কাফুর কি? কাফুর বলতে মূলত বোঝানো হচ্ছে কপুর। এটা আসলে কর্পূর গাছ থেকে তৈরি করা হয়, এটাও এক ধরনের সুগন্ধি। তো এই তিনটার কথাই এখানে বলা হচ্ছে, কাফুর, কস্তুরী আর হচ্ছে চুয়া, তিনটাই হচ্ছে সুগন্ধি বা সেন্ট। আহ কাফুর, কস্তুরী, চুয়া, জাবক, সৌরভ। জাবক মানে কি? জাবক একটা সংস্কৃত শব্দ, এটার মানে হলো আলতা। এটা ওই যে মেয়েদের পায়ে দেওয়া হয়, হাতে দেওয়া হয়। এখন তো আসলে ওইভাবে আলতা খুব একটা ব্যবহৃত হয় না। এটা আগে মানুষ সৌন্দর্যের জন্য ব্যবহার করত মেয়েরা। এখন আলতা খুব একটা ব্যবহৃত হয় না আগের মতো। কাফুর, কস্তুরী, চুয়া, জাবক, সৌরভ মানে কর্পূর বলি, মানে কপুর বলি, কিংবা কস্তুরী বলি, কিংবা চুয়া বলি, বা মানে এই ধরনের সব সুগন্ধিগুলোর সৌরভ, মানে এগুলোর গন্ধ বা স্মেল দম্পতির চিত্তেত চেতন অনুভব। দম্পতির চিত্তেত, চিত্তেত মানে কি? চিত্তে মানে তো মনে, চিত্তেত চেতন অনুভব মানে খুব ভালো অনুভূতি জাগায়। দম্পতির চিত্তেত চেতন অনুভব। কাফুর, কস্তুরী, চুয়া, জাবক, সৌরভ দম্পতির চিত্তেত চেতন অনুভব, অর্থাৎ একটা দম্পতির মনে অনেক ভালো অনুভূতি জাগায়, এমন ভাবেই আসলে বর্ণনা করছে শীতের। আমি তোমাদেরকে একটা কল্পনার মাধ্যমে জিনিসটা বোঝাই। যেমন ধরো এখনকার দিনের কল্পনায় বোঝাই। তোমরা যদি কেউ নাও বুঝে থাকো এসেনশিয়াল অয়েল কি, এটা সার্চ করবা, তাইলে তুমি নিজে একটা ধারণা পাবা। ঠিক আছে? তো মানুষের মাঝে এখন যেমন বিলাসিতা আছে, আগের দিনেও তো বিলাসিতা ছিল। এক এক যুগে বিলাসিতাটা এক এক রকম থাকে। এসেনশিয়াল অয়েল, তো এসেনশিয়াল অয়েল হচ্ছে নর্মালি হিউমিডিফায়ারের মধ্যে দেওয়া হয়। হিউমিডিফায়ারটা কি? হিউমিডিফায়ার হচ্ছে ওখানে পানি থাকবে, খুব আস্তে 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 এটা বাষ্পীভূত হবে সারাদিন ধরে। যেমন অনেকের এমন আছে যে তার হচ্ছে তোমার এটা এটা পৃথিবীর অনেক জায়গার আবহাওয়াতে ব্যবহার করতেই হয়। যেমন ধরলাম আমেরিকার ওয়াইওমিং প্রদেশের কথা যদি বলি, ওখানে হচ্ছে যেই রকম ধরনের হিউমিডিটির পরিমাণ, ওটা তোমার ওই হিউমিডিফায়ার ব্যবহার করতে পারে না, তোমার ঠোঁট ফেটে একাকার হয়ে যাবে। ওই পানিটাকে বাষ্পীভূত করে আর্দ্র রাখে আর কি পরিবেশটাকে। অল্প একটু পানি দিয়ে তুমি এটা ধরো অনলাইনে অহরহ কিনতে পাওয়া যায় হিউমিডিফায়ার, অল্প টাকা দাম, 500-600 টাকা দিয়ে পাওয়া যায়, 300-400 টাকা দিয়ে পাওয়া যায় খুঁজলে। হিউমিডিফায়ার খুব বেসিক একটা ডিভাইস, জাস্ট এর ভিতরে তুমি পানি দিবা এরকম। শুধু পানি দিলে তো কোনো স্মেল বের হবে না। তুমি যদি ময়লা পানি দাও তাহলে বাজে স্মেল বের হবে। শুধু পানি দিলে তো কোনো স্মেল বা কোনো গন্ধ বের হবে না। ওটার মধ্যে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। তুমি যদি পারফিউম মেরে দাও তাহলেও হয়, কিন্তু পারফিউমটা তো আসলে অ্যালকোহল ব্যবহার করা থাকে এবং এটা মানুষের নাকের মধ্যে এভাবে ঢুকলে কোনো ক্ষতি হবে কিনা আমরা জানি না, হতে পারে। তাই পারফিউমটা মানুষ ব্যবহার করতে নিষেধ করে, মানে বিশেষজ্ঞরা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে বলে। এসেনশিয়াল অয়েল কি? এসেনশিয়াল অয়েল হচ্ছে এই যে তোমার যেই ধরনের হচ্ছে কি বলে যে, মানে তোমার ধরো তুমি একটা স্প্রে ইউজ করছো চকলেটের স্মেল, তো ওই স্মেলটাই ধরো একটা অয়েল হিসেবে আছে, ওটা হিউমিডিফায়ারের মধ্যে দেওয়া। হিউমিডিফায়ারটা তুমি কারেন্টে কানেকশন দিয়ে ছেড়ে দিলে ওই এটা সারা রাত এমন ধোঁয়া উঠতেছে এটা থেকে। তো এটা এমন কোনো দেখার মতো ধোঁয়াও না, কোনো সাউন্ডও হয় না। এত সুন্দর একটা স্মেল পাবা তুমি, তোমার সারা ঘরের মধ্যে খুব সুন্দর গন্ধে ভরে যাবে সারাটি ঘর। তো এটা হলো গিয়ে এসেনশিয়াল অয়েলের কার্যক্রম। এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। তো তুমি এভাবে ভাবতে পারো যে এই যে সুন্দর সুন্দর সুগন্ধিগুলোর কথা বলা হচ্ছে, কাফুর, কস্তুরী, চুয়া, কিংবা জাবক, আলতার কথা বলা হচ্ছে, এটাকে সুন্দর স্মেলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এগুলোর যে সৌরভ বা গন্ধ, দম্পতির চিত্তে তো, চিত্তে মানে মনে, দম্পতির মনে চেতন অনুভব, অর্থাৎ খুব ভালো চেতনা জাগায়। মানে যদি একটা দম্পতি একসাথে থাকে, খুব সুন্দর স্মেল, এটা তো অবশ্যই তাদের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি জাগ্রত করবে। এটার কথাই
বলা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা। আমি আজকের ক্লাসটা এখন শেষ করে দিব তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে। কারণ নামাজের বিরতিতে আমরা এখন চলে যাব। তো এখানে আচ্ছা, এখানে আমরা কিন্তু পড়েছিলাম মল্লি মানে কি? মল্লি মানে বেলি ফুল। গুলাল মানে হচ্ছে আবির। এটা একটু বলে নেওয়া ভালো। অনেকে মনে করতে পারে গুলাল মানে কোনো ফুল। আবির কি? এটা হলো হোলি খেলা হয় না? হোলি খেলার মধ্যে যে রঙের গুঁড়া ওটাকেই বলা হয় আবির। ওটার আরেকটা নাম আছে ফাগ। লবঙ্গ কি? এটা হচ্ছে ওই যে মসলা যেটা লং, আবার এটা এক প্রকার ফুলও আছে ওখানে। হুম। মাদি ব্যাঙ দাদুরি মানে হচ্ছে মানে মেয়ে আরকি যেটা ব্যাঙটা, মেয়ে ব্যাঙ। আর এখানে এমন কিছু আছে যেটা আমি সব পড়িয়েছি এগুলো, আমি সব পড়িয়েছি। হুম। আচ্ছা। সো আমি এখানে তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে ক্লাসটা শেষ করব। তোমাদের এইচডব্লিউ থাকবে এই ৪ টা সৃজনশীল প্রশ্ন তোমরা লিখবা, লিখে ছবি তুলে তোমরা তোমাদের মোবাইল দিয়ে আপলোড করবা গ্রুপে। গ্রুপে এড হয়ে না থাকলে এড হয়ে যাবা। তোমার ক্লাসের নাম আর কোয়ার্টারের নাম লিখে সার্চ করলেই গ্রুপ পেয়ে যাবা ফেসবুকে। আর যদি এরপরেও না পাও 16780 তে কল দিও। এখন আমি রিজুম করতেছি। ২-৩ মিনিট প্রশ্ন নিব তোমাদের কাছ থেকে। আর এখানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। তো তোমরা লেখার পরে উত্তরটা দেখবা। লেখার আগে উত্তরটা দেখবা না। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে করো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও। এই তো হ্যাঁ, তপনকে তাপ বলা যায় না। না, বলা যায় না। বিচিত্র বসন মানে বিচিত্র রকমের জামা কাপড়। আচ্ছা। তো আজকের ক্লাসটা আমি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। পবন মানে বাতাস। চমড়ি গরু এটা এক ধরনের গরু। একটু জুম ইন করতে হবে এটা কমেন্টটা। নাবিহা তোমার মেসেজটা অনেক বড়। তুমি একটু কাইন্ডলি গ্রুপে লিখলে ভালো হয়। এত বড় এইভাবে ইংলিশ বাংলা মিলিয়ে লেখা এটা আমি পড়তে পারতেছি না এখানে। রব মানে সাউন্ড। বনস্পতি মানে পুরো উদ্ভিদ জগৎকে বোঝানো হয়েছে। মলয় পবন বুঝিয়েছি, পুরো ক্লাসটা দেখে নিও আবার ফার্স্ট থেকে, তাহলে বুঝবা মলয় পবন মানে কি। তুরিতে মানে তাড়াতাড়ি। ঠিক আছে। আর এগুলো কোনো ইউনিক প্রশ্ন না। এগুলো যারা ক্লাস করে নাই টাইমলি তারা লাস্টে প্রশ্ন করতেছে। তাদের এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নষ্ট। কারণ তুমি ২০ মিনিট লেটে আসবা। সো তোমার জন্য ৬০০ মানুষকে আমি আবার হচ্ছে এটা বোঝাবো একই জিনিস। এটা আসলে তুমি লেট করছো, এটার দায়ভার তুমি নিবা। তুমি ক্লাসে রেকর্ডিং থাকবে সেটা দেখে নিবা। তো নামাজের যেহেতু সময় হয়ে গেছে, এখন আর আমি ক্লাসটা দীর্ঘায়িত করব না। ক্লাসটা ১০ মিনিট আগেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিও। পড়ার টাইমে কোনো প্রশ্ন জাগলে তোমাদের গ্রুপে পোস্ট দিও। আর যদি তোমরা আর যদি না এইচডব্লিউ টা করে তোমরা ছবি তুলে তোমাদের গ্রুপে পোস্ট করো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে শীঘ্রই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।